নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। দু তিন দিন আপনাদের সঙ্গে দেখা হয়নি, দু তিন দিন ভিডিও করতে পারিনি। এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো আপনাদের সঙ্গে একটু আলোচনা করা দরকার। প্রথম কথা, বুধবারে আপনারা দেখেছেন যে ফেড তার রেট ঘোষণা করেছে এবং সেটা যথারীতি আনচেঞ্জই আছে। ফেড রেটের যে আপনার যদি ডিসেম্বর থেকে বা নভেম্বর থেকে ফেডের ডিসিশানগুলোকে ফলো করেন তাহলে জানবেন যে ওরা প্রথমে ভাবছিল যে 2024-এ অন্তত 3টে রেট কাট হবে, বা সেটা মার্কেট ভেবে নিয়েছিল 6টা হতে পারে। সেই 3টে থেকে এক সময় হয়ে গেল যে রেট বাড়বে না, এটাই যথেষ্ট। সেখান থেকে আবার এখন একটা রেট কাটে এসে দাঁড়িয়েছে, একটা রেট কাট হতে পারে। তো এখন এই একটা রেট কাট হওয়াটাও খুব একটা খারাপ কিছু নয় যদি একটা রেট কাট হয়। সবচেয়ে বড় কথা, যদি আপনি ইনফ্লেশন দেখেন তাহলে আওয়াজ হচ্ছে কোথায়, একটা রেট কাটে যদি আপনি দেখেন তা একটা রেট কাট হলেও কি হবে যে মার্কেট অন্তত একটা দিশা পাবে যে রেট কাট সাইকেলটা অন্তত আরম্ভ হলো। এবং যদি আপনি ওদের ইনফ্লেশন এগুলো দেখেন, ইনফ্লেশনটাও মোটামুটি আস্তে আস্তে নিচের দিকে আসতে শুরু করেছে। তো আশা করা যায় মার্কেট ভালো হবে। কিন্তু এর থেকেও বড় কথা, ভারতের মার্কেটের জন্য আরও অনেক সুখবর অপেক্ষা করছে। আপনারা জানেন যে 1978 সাল থেকে একটা চুক্তি আছে আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে, যে যত পেট্রোপণ্য সৌদি আরব বিক্রি করবে সেটা ডলারে তার পেমেন্ট দিতে হবে। সেটাকে বলা হয় পেট্রো ডলার চুক্তি। যেরকম ভারত ইরানের সঙ্গে যে যখন পেট্রোল কেনে, সেই পেট্রোলটা নিজের কারেন্সিতে পে করতে পারে। রাশিয়ার সঙ্গেও একই ব্যাপার, ভারত নিজের কারেন্সি বা রুবলে পে করে। কিন্তু সৌদি আরবের সঙ্গে কিনলে এই পেট্রো ডলার চুক্তির কারণে সৌদি আরবকে সবসময় ডলারে পেমেন্ট করতে হয়। কিন্তু সম্ভবত শোনা যাচ্ছে সৌদি আরব পেট্রো ডলার চুক্তিটা নবীকরণ করেনি। যদি নবীকরণ না করে থাকে, সেক্ষেত্রে যদি কারেন্সি মানে ওদের কারেন্সি বা ইন্ডিয়ান কারেন্সি, যে কারেন্সিতেই পেমেন্ট করা হোক না কেন, সেটা ভারতের জন্য অত্যন্ত সুখবর। কারণ আমাদের ফরেন রিজার্ভ বাড়বে, যেটা হচ্ছে আপনার এক্সিম আর কি, মানে আমরা যা আনি এবং যা বাইরে পাঠাই, ইম্পোর্ট এক্সপোর্টের যে গ্যাপটা, সেই গ্যাপটা অনেক কমে আসবে এবং আমাদের হাতে প্রচুর ডলার থাকবে, যেটা মার্কেটের জন্য খুব খুব ভালো। এখন এটা কোন দিকে যায় সেটাও দেখতে হবে। এবং যদি এই চুক্তিটা সত্যি করে হয়, তাহলে ইমিডিয়েট এফেক্টে আপনি যত দেখছেন এই অয়েল মার্কেটিং কোম্পানি, এখান থেকে 10 থেকে 15% আপসাইড থাকবে যদি সত্যি করে হয়। শুধু এইটার কারণেই যে পরিমাণ সুবিধা হবে আর কি ইন্ডিয়ার। তো এটা একটা দিক, এই দিকটা আপনাকে দেখতে হবে। দ্বিতীয় কথা, মন্ত্রিসভা হয়ে যাওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এবং তাদের যে স্টেটমেন্টগুলো আসছে, যে আগের সরকারের যে নীতিগুলো ছিল সেগুলোই সব মোটামুটি কন্টিনিউ হচ্ছে। আগের দিন দেখেছেন যে রাজনাথ সিংয়ের বক্তব্যের পর বেল, হ্যাল, তারপরে আপনার যত ডিফেন্স স্টক, মেজগাঁও ডক, কোচিন শিপইয়ার্ড কীরমভাবে হঠাৎ কালকে দুপুরবেলা হঠাৎ চললো। রাজনাথ সিং খালি এইটুকু বলেছেন যে আগের যা কন্টিনিউটি আমরা তাই রাখছি এবং ভারত এখনও পর্যন্ত যা সমস্ত সমর সরঞ্জাম সেটা ভারতেই তৈরি করবার পরিকল্পনা নিয়েছে। তো দিস আর বিগ পজিটিভ ফর ইন্ডিয়া। তো যদি সেটাই হয় তাহলে যে শেয়ারগুলো আমাদের আগে চলেছে সেগুলোই আরও চলবে। কিন্তু যেহেতু এখন এই জুনের 14-15 তারিখ হয়ে গেছে, ধরুন জুলাই মাসের ফার্স্ট উইক থেকে আবার সেকেন্ড উইক থেকে আবার রেজাল্ট সিজন শুরু হবে। তো হ্যাল, বেল যে রেজাল্টগুলো করেছিল সেগুলো তো খুব একটা কম নয়। ধরুন 2800 টাকা থেকে একবারে 4300 টাকা গেছে রেজাল্ট, এত অসাধারণ রেজাল্ট হয়েছে। তো সেই রেজাল্ট যদি আপনি ভাবেন যে এরমভাবে 50%-এর ওপর আপসাইড রেজাল্টের জন্য, আবার 4300 টাকা থেকে এখন দাম ধরুন 5200 টাকা, সেটাও প্রায় 20% আপসাইড। তো রেজাল্টটাকে কিন্তু তার সঙ্গে ততটাই ভালো করতে হবে, নাহলে কিন্তু এই আপসাইড রাখাটা মুশকিল। তো এইটা একটা চিন্তার। কিন্তু লং টার্ম নিয়ে যারা রেখেছেন তাদের তো সেরকম কোনো অসুবিধা ইমিডিয়েট দেখছি না। আইটি সম্বন্ধে আমার ভাবনা একই আছে। লং টার্মের জন্য আইটি, এফএমসিজি এবং কি বলেন ওষুধেরগুলো, ফার্মা, এই তিনটে খুবই ভালো হবে আমার যা মনে হচ্ছে। যদিও ফার্মা অনেকটাই বেড়ে আছে, ফার্মা তো দামের দিক দিয়ে খুব একটা যে সস্তায় আছে তা নয়,
কিন্তু এফএমসিজি এবং আইটি এই দুটো এখনও পর্যন্ত যে দামে আছে তাতে আপনি ভালোভাবেই এটা ইনভেস্টমেন্টের জায়গা রয়েছে। বিশেষ করে আইটি আমার যেটা মনে হচ্ছে আইটি ফর নেক্সট 1 ইয়ার, মেবি আ ইয়ার অফ আইটি। যেরকম ধরুন দেখেছেন আইটির একটা ছোটোখাটো রান হয়েছে, কিন্তু আমি এটা ছোটো রানই বলবো। বিশেষ করে ইউরোপে যে আইটি কোম্পানিগুলো আছে, যে আইটিগুলো খুব ভালো 0.25 রেট কার্ডের জন্য আইটিগুলোর অবস্থা ভালো হতে পারে বলে মনে করা হচ্ছে। যেরকম ধরুন টেক মহিন্দ্র, LTIM, যাদের ইউরোপ সংক্রান্ত, ইউরোপের ম্যাক্সিমাম ব্যবসাটা ইউরোপ থেকে আসে, তাদের ক্ষেত্রে এখন অনেকটাই আপসাইড আছে। এবং যদি আপনি টেক মহিন্দ্রার ক্ষেত্রে দেখেন, টেক মহিন্দ্রা মোটামুটি 2000 টাকার হাই থেকে পড়তে এদিকে 1000-1100 টাকা এসে এখন 1300-1400 টাকার মধ্যে মোটামুটি রয়েছে। তো আমার মনে হয় যে দামটা যদি একটু নিচে পান, একবারে আপনাকে এখানে যে বিনিয়োগ করতে হবে তা নয়, অল্প অল্প এখানে বিনিয়োগ করা যেতেই পারে। কিন্তু একটা মজার জিনিস দেখবেন, যারা মোটামুটি ফান্ডগুলোর অ্যাকশান ফলো করেন, তারা দেখতে পাবেন এক দিনে এক একটা ফান্ড যে শেয়ারগুলো নিচ্ছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ, সেই শেয়ারগুলো পরের দিন একটা হিউজ ধরনের ভলিউম এবং টাকা পয়সা বাড়া সবই দেখা যাচ্ছে। কিন্তু এটা তো আগে খবর পাওয়া যায় না, 2 দিন 3 দিন বা 5 দিন পরে আপনি খবরটা পাচ্ছেন। তাহলেও আমার মনে হয় কিছুটা জায়গা রয়েছে। যেরকম পরশু দিন খবর এলো কায়া কোনো একটা ফান্ড কিনবে, তো কায়া এই 2 দিনে প্রায় 50%-60% বেড়ে গেল। এখন মুশকিলটা কি হচ্ছে যে আপনি যখন কোনো শেয়ারের কথা ভাবছেন, আপনার তো একটা আইডিয়া আছে 10% উঠে গেলে আমি একটু দেখবো, দেখতে দেখতে এটা 30-40-50% আপ হয়ে যাচ্ছে। মানে যে কোনো যখনই কোনো আপ মুভমেন্ট আসছে, সেই মুভমেন্টটা একটা বড় মুভমেন্টে পরিণত হচ্ছে। তার মানে আমি এটা বোঝাতে চাইছি যে স্মল ক্যাপ মিড ক্যাপ এখনও রান বাকি আছে। স্মল ক্যাপ মিড ক্যাপে আপাতত যা নতুন করে যদি কেউ নতুন নিয়ে থাকেন বা আগের যদি কোনো থাকে, তো সেগুলো এখনও কিছুটা রান দিতে পারে বলে আমার মনে হয়। কারণ এদের মধ্যে কোনো স্লাগিশনেস দেখা যাচ্ছে না। যেরকম ধরুন নিফটি 500টা পেরোবার বারবার 500-র কাছে গিয়ে হয়তো বারবার ফিরে আসছে, কিন্তু নিচে 200 ভাঙার কোনো জায়গা দেখা যাচ্ছে না। তো আপাতত নিফটির ক্ষেত্রে নিফটি 23,200 থেকে 23,500 একটা জোনে ট্রেড করছে। ব্যাঙ্ক নিফটিও তাই। আপনারা যদি লক্ষ্য করেন গত 4 দিন ধরে নিচে 49,600 এবং ওপরে 50,200 এই লেভেলের মধ্যে বারবার যাচ্ছে। তো এই লেভেলটা যেদিকেই ব্রেক করুক না কেন, সেখান থেকে একটা বড় ট্রেড পাওয়া যেতে পারে। তবে মোস্ট প্রবাবলি মানে স্টাইল অফ ট্রেডিং দেখে মনে হচ্ছে যদি অন্য কোনো খারাপ নিউজ না আসে, তো পজিটিভ দিকেই হয়তো ব্রেকআউটটা হবে, নেগেটিভ দিকে ব্রেকডাউন হবে বলে মনে হচ্ছে আপাতত। তবে দেখুন এই এমন একটা লেভেলে আমরা আছি যে লেভেলটা কোনোভাবেই সস্তা নয়। আপনি যদি পি রেশিও সব দেখেন, নিফটির দেখেন, সব কোম্পানির দেখেন, তো এটা আমরা সস্তা লেভেলে নেই। তাই যে কোনো সময় 2-3%-এর একটা কারেকশান ক্যানট বি রুলড আউট। আপনি এটা স্বাভাবিক কারেকশানের মধ্যে পড়বে এবং দ্যাট ইজ অলসো হেলদি ফর দ্য মার্কেট। তো এইটুকুর জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে এবং মোটামুটি চেষ্টা করতে হবে যে স্টক যদি আপনি ভালো স্টক নিয়ে থাকেন, 2-10 টাকা পড়ে গেলেও ভয় নেই। আপাতত বাজেট অবধি মার্কেটে বড় কারেকশান আছে বলে আমার মনে হয় না। কারণ বাজেট হচ্ছে আপনার মোটামুটি আজকে যা প্রথমে খবর আসছিল 1 তারিখ, 8 তারিখ কিংবা 22 তারিখ হবে। এখন মোটামুটি খবর আসছে যে মনসুন সেশন শুরু হচ্ছে 22শে জুলাই থেকে 9 আগস্ট অবধি। সেই 22শে জুলাই আমাদের বাজেটটা হবে। তার আগে অবশ্য আরেকটা সেশন আছে, যেটা হচ্ছে নতুন পার্লামেন্টকে বরণ করার জন্য 24শে জুন থেকে 9 জুলাই। তো আমার যদি সেই সেশনে 1 তারিখ বা 8 তারিখে হয় তাহলে এক কথা, না হলে ওটা 22 তারিখেই বাজেট হবে। তো বাজেটে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন যে মার্কেট কোন দিকে চাইছে। কিন্তু বাজেটের আগে পর্যন্ত যেরকম ধরন এবং যেভাবে মন্ত্রিসভা গঠিত হয়েছে, যেভাবে দপ্তর বন্টন হয়েছে, যেভাবে নতুন কন্টিনিউটিটা রাখা, সবচেয়ে বড় কথা কন্টিনিউটি। যেরকম ধরুন ডিফেন্স রাজনাথ সিংয়ের কাছে ছিল, এখনও রাজনাথ সিংয়ের কাছে আছে। রেলওয়ে অশ্বিনী বৈষ্ণবের কাছে ছিল, প্লাস আইটি অশ্বিনী বৈষ্ণবের কাছে এসছে। তো এই কন্টিনিউটিটা মার্কেট পছন্দ করছে এবং তারা তাদের আগের কাজটাই এগিয়ে নিয়ে যাবে বলে বলছে। সুতরাং এখনও পর্যন্ত আপনার যে ভাবনাগুলো ছিল, যদি এটা এদিক ওদিক হতো তাহলে হয়তো রেলওয়ে সেক্টরে একটা বড় ধরনের সেল অফ আসতে পারতো বা ডিফেন্স সেক্টরে একটা সেল অফ আসতে পারতো।
কিন্তু সেগুলো কিছুই হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে কন্টিনিউটি যেহেতু গভর্নমেন্ট রেখেছে, যাই হোক না কেন এটা যদিও বলেন যে দুটো শরিকের ওপর অনেকটা নির্ভরশীল গভর্নমেন্ট অনেকে বলছেন, কিন্তু প্রধানমন্ত্রীর কাজকর্মে এখন সেরকম কিছু দেখা যায়নি। যখন দেখা যাবে সেরকমভাবে মার্কেট রিয়্যাক্ট করবে। তো আমরা আশাই করতেই পারি যে বাজেট হয়তো খুব একটা খারাপ হবে না, অন্তত কন্টিনিউটি বজায় রাখবে। যেরকম ধরুন ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং, এটা একটা বড় দেখার দিক, যে একইভাবে কি 10 লাখ কোটি টাকার ওপর 10% বা 20% ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ড বাড়বে, সেটা যদি বাড়ে আমরা বাজেটটাকে ভালো বলবো। কিন্তু বাজেটে যদি আমাদের কোনোভাবে হতাশ করে, সেখান থেকে হয়তো আমরা প্রথম একটা সাইজেবল কারেকশান যাকে বলে, টাইম ওয়াইজ সাইজ ওয়াইজ একটা কারেকশান হয়তো আমরা দেখতে পারি। আপাতত ছোটোখাটো 2-3%-এর কারেকশান হতে পারে, বড় কোনো কারেকশান হবে বলে আমার মনে হচ্ছে না। ইট মে বি, মনে হওয়ার তো সব সময় মিলবে এমন কোনো কথা নয়, যে কোনো সময় হতে পারে, কিন্তু খবর ছাড়া, নিউজ ছাড়া সেরকম কিছু বলে মনে হচ্ছে না। তো নতুন করে কোনো শেয়ারের কথা এই মুহূর্তে আমি বলছি না, সেই শেয়ারগুলোর কথা পরবর্তীকালে আপনাদের আমি বলেইছি, বাজেটটা দেখে নিয়ে আপনাদেরকে বলবো। এই অবধি আপনারা মোটামুটি যেরকম ট্রেড করছেন করুন। ছোটোখাটোভাবে নিফটি যদি করেন, যেহেতু এখনও কোনো জায়গায় 500 আসছে না, 500-র কাছাকাছি বা 500-র একটু ওপরে গিয়ে একটা বেচে দিলেন, 50 পয়েন্ট স্টপ লস দিলেন, নিচে 50-100 পয়েন্ট পেলেন। ব্যাঙ্ক নিফটি 50,200-র কাছে গেলে একবার বেচলেন, বা 19,700-র কাছে পেলে একবার নিলেন ওই 100-200 পয়েন্টের স্টপ লসে। যখন স্টপ লস কাটবে আমার মনে হয় তার আগে, আমি গত 3-4 দিন ধরে দেখছিলাম অন্তত 10 থেকে 15টা ট্রেড হয়ে গেছে। তাহলে 15টা ট্রেডে যদি আপনি 300-400 পয়েন্ট পান, তারপরে যদি আপনার 300 পয়েন্ট একবার যাইও, আপনি আলটিমেটলি গেনার। কোনো এক সময় তো কোনো একটা দিকে ব্রেকআউট বা ব্রেকডাউন হবে, তখন সেটা কাটবে। ততদিন এই রেঞ্জ ট্রেডিংটা আপনি করতে পারেন। ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।